WBSMC जिंदाबाद 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 पानी को जिंदाबाद 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 WBSMC जिंदाबाद 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 पानी को जिंदाबाद 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 मालदा জেলা তৃতীয় জেলা সম্মেলন সফল হোক WBSMC জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের শক্তি এক হোক WBSMC জিন্দাবাদ পানি को জিন্দাবাদ
মিতালি দি এদিকে। করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথিদের। তৃতীয় মালদা জেলা সম্মেলন 24শে আগস্ট 2025 রবিবার, স্থান অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন, ডিএস রোড, মালদা। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আমরা 79তম স্বাধীনতা দিবস উদযাপনের পর আজ এটুকু বলতে পারি যে আমরা বিদ্যালয়, মাদ্রাসায়, করণিকরা যে কুলে ছিলাম সে কুলেই রয়েছি। আমাদের পরিবর্তন তেমন কিছুই হয়নি। ব্রিটিশ রাজশক্তির অত্যাচারে আমরা দিনের পর দিন শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতে একসময় মনে হয়েছে আর নয়, অনেক হয়েছে, এবার উঠে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। সেই থেকে আমাদের দেশের মহান বিপ্লবীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। আমাদের করণিক বন্ধুদের অবস্থাও তাই। স্বাধীনতার পর থেকে এতগুলো বছর কেটে গেলেও আমাদের অবস্থার পরিবর্তন হয়নি। বিদ্যালয়ের সমস্ত কাজ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই বঞ্চনা, শোষণ, অপমান ও বিদ্রুপের প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য সেদিন কতিপয় করণিক বন্ধুদের ক্ষুদ্র প্রয়াসে আমাদের সংগঠন WBSNCA উত্থান ও বিস্তার। আমরা কর্মভারে ক্লিষ্ট ও অর্থাভাবে জর্জরিত, কিন্তু আমরা মেরুদণ্ডহীন ও ভীত নই। যখনই আমাদের কোনো সহকর্মী অত্যাচারিত হবে তখন আমাদের ঘটে যাওয়া বিগত দিনগুলো যাতে আমরা স্মৃতির মাধ্যমে নিজের বুকে জড়িয়ে রাখতে পারি, নিজের মধ্যে ধরে রাখতে পারি, তার আজকে একটা ক্ষুদ্র প্রয়াস। WBSNCA মালদা জেলা সংগঠন তাদেরকে স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করছি আমি, চন্দন সরকার, রথবাড়ি হাই স্কুল, কালিয়াচুট্টু। শোক প্রস্তাব পাঠ। ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মালদা ক্লার্ক অ্যাসোসিয়েশন। WBSNCA তৃতীয় মালদা জেলার সভার মাধ্যমে 24শে আগস্ট 2025 রবিবার, স্থান অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন, ডিএস রোড, মালদা। ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন এর মালদা জেলার অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন, ডিএস রোড, মালদাতে আয়োজিত তৃতীয় জেলা সম্মেলনের মাধ্যমে দেশ ও বিদেশে যে সকল মানুষ গত 3 বছরে প্রয়াত হয়েছেন তাদের স্মৃতি প্রতি জ্ঞাপন করছি। এই মহতী সম্মেলনে বিগত বছরগুলোতে যে সকল করণিকবৃন্দ প্রয়াত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত 3 বছরে আমাদের রাজ্য তথা দেশের বহুগুণী মানুষের অকাল মৃত্যু হয়েছে, তাদের প্রতি এই সভা শ্রদ্ধা জানাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা যাদেরকে হারিয়েছি তাদের প্রতি এই সভা শ্রদ্ধা জানাচ্ছি। যে সকল শিশু, কিশোর, কিশোরী বাবা কিংবা মা অথবা ইনাদের দুজনকে হারিয়েছেন তাদের প্রতি এই সভা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল, এই জঙ্গি হামলায় যারা প্রয়াত হয়েছে তাদের প্রতি এই সভা আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। WBSNCA জিন্দাবাদ। ধন্যবাদ আমাকে এই মহতী সভায় কিছু বলার জন্য বলা হয়েছে।
প্রথমে আমি এই চলমান সভার সভাপতি এবং রাজ্য কমিটির সভাপতি এবং এই মালদা জেলার সম্পাদক সভাপতি এবং রাজ্য কমিটি থেকে আগত যে সকল প্রতিনিধি আছেন এবং বিশেষ করে মালদা জেলার করণিক সদস্য যারা এই মহতী সভায় উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার এই করণিক সংগঠনের পক্ষ থেকে নমস্কার, প্রণাম এবং সালাম জানাই। আজকের দিনকে মালদা জেলার একটা গুরুত্বপূর্ণ দিন। তৃতীয় জেলা সম্মেলন শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে। এই সম্মেলনে আপনাদের পেয়ে সত্যি আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আপনারা বিগত কয়েকটি বছর পেছনে যদি তাকান তাহলে দেখতে পাবেন 2018 সালের আগেই, কিছুক্ষণ আগেই সোনালিদি বললেন যে 2018 সালে এই করণিক সংগঠনের জন্ম হয়েছিল। তার আগে অবধি একসঙ্গে এতগুলো মানুষ অর্থাৎ করণিক আমার মনে হয় না কোনোদিন মিলিত হতে পেরেছেন। আজকে এই জায়গায় আমরা একসঙ্গে এতগুলো করণিক পরস্পরকে দেখছি, চিনছি, জানছি এবং মিলিত হতে পেরেছি, এটাই আমাদের প্রাপ্তি। এবং একটা বড় প্রশ্ন আমার এখানেই যে আমরা বিগত দিনে, আমি নাম করেই বলছি, কেউ ডাব্লিউবিটিএ, কেউ এবিটিএ, বিভিন্ন সংগঠনের সঙ্গে কিন্তু আমরা যুক্ত হয়েছিলাম, কিন্তু আমাদের যে দাবি, আমাদের যে অধিকারের কথা, আমাদের যে এইচএস এর যে দাবি, এইচএস লেভেলের যে আমাদের গ্রেড পে, সেইটার কথা আজ অব্দি কোনো সংগঠন বলেনি। আমরাই একমাত্র সংগঠন যে আমাদের দাবিকে বুক চিতিয়ে রাজপথে, বিকাশ ভবনে, ধর্মতলাতে, বিভিন্ন জায়গায় আমাদের দাবিকে আমরা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি আশা করব এই সংগ্রাম, এই সহযোগিতা আগামী দিনে মালদা জেলার প্রতিটি স্কুলে স্কুলে গড়ে উঠবে, প্রতিটি ব্লকে ব্লকে গড়ে উঠবে। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এই সংগঠনটিকে বাঁচিয়ে রাখবো। এই অঙ্গীকার, এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে এই জায়গায় আমাদের হতে হবে। আমাদের মতের ঐক্য নাও হতে পারে, আমাদের চলার পথ এক নাও হতে পারে, কিন্তু আমরা এই WBSMC এর একটা ছাতার তলাতে আছি। এই জায়গাটাকে আপনারা সম্মান দেবেন, এই জায়গাটাকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আমাদের দাবি কিন্তু আদায় হবেই হবে, এই আশা আমি রাখছি। তো যাই হোক, এখানে যারা বসে আছেন আপনারা হয়তো ভাবছেন আপনারা ওই পারে আমরা এই পারে কেন। তো একটা কমিটি, একটা সংগঠন চালাতে গেলে তার কিছু বিশেষ প্রক্রিয়া আছে, সেইগুলো করতে গেলে এগুলো এখানে আর ওখানে থাকা স্বাভাবিক। তো আপনারা আজকে যারা এখানে আছেন, আগামী দিনে ওখানে যারা আছেন তারা এখানেই আসবেন, এটা স্বাভাবিক। আপনারা যারা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন, আপনারা কতটা সংগঠনের পেছনে সময় ব্যয় করেন। যারা একটু সময় ব্যয় করে, যারা সত্যিকারে, আমি বিগত দিনও দেখেছি এই সোনালিদি কোথায় নদিয়া, কোথায় কলকাতা, বিভিন্ন সম্মেলনে, বিভিন্ন মিটিং প্রোগ্রামে আপনারাও গেছেন অনেকেই। আপনারা চেষ্টা করবেন এই করণিকের ডাকে যেখানেই যে আন্দোলন, মিটিং, মিছিল হবে আপনারা প্রত্যেকেই সেখানে পৌঁছাবে, এই আশা রাখবো। মালদা জেলা একটা আমাদের কাছে একটা গর্বের জেলা। মালদা জেলা আমাদের কাছে একটা সংগঠনের জেলা। মালদা জেলা আমাদের কাছে একটা গর্বের এবং সম্মানের জায়গা। সেই টানে কিন্তু আজকে আমি মুর্শিদাবাদ থেকে এই মালদা জেলাতে এসেছি। আশা করব আপনারাও আগামী দিনে যেখানে সম্মেলন হবে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন এবং আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে এগোবেন। আমাদের যে দাবি, আপনারা অবগত সবাই আছেন যে 10 দফা নামে ওখানে সুন্দর করে মালদা জেলা লিখে রেখেছেন এবং আমাদের হ্যান্ডবিল, আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেখানেও বারবার একাধিকবার আমরা বলে থাকি। বিশেষ করে আমরা
আমাদের করণিকদের যে অধিকার সেই বিষয়ে আমরা কিন্তু সচেষ্ট থাকবো। তো আমি বেশি কিছু আর বলবো না, অনেক বলার মতন অনেকেই আছেন যারা দায়িত্বে আছেন সংগঠনের। আমাদের সভাপতি আছেন, উনি বলবেন, আরো আপনারা আছেন তারা বলবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেটা কিন্তু সম্ভব নয়। আজকে মাধ্যমিক রেজিস্ট্রেশন আমরা যখন করতে বসছি, সারা দিনে বসে আমরা 5টা তুলতে পারছি না, 10টা তুলতে পারছি না, কিন্তু বাড়িতে গিয়ে যখন করছি রাত্রি 2টার সময় বা 1টার সময়, সেটা কিন্তু 1 ঘন্টায় 40টা নামিয়ে নিচ্ছি। এই জন্য তো অনেক সময় আমাদের বাড়িতে করতে হয় রেজিস্ট্রেশন গুলো। এই যে ওভার টাইম মানে বাড়িতে যে করছি, তার জন্য অনেক হেডমাস্টার হয়তো সহানুভূতিশীল হিসাবে একটা দিন ছুটি দিয়ে দেয়, কিন্তু এটার জন্য কি আমরা ওভার টাইম অ্যালাউন্স পাওয়ার যোগ্য নয়? এগুলো তো কাজটা তো করতে হয় আমাদের ফ্যামিলি টাইমে। ঘুম নষ্ট করে ফ্যামিলি মেম্বার বা এমন পরিস্থিতি একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে যাব, আমাদের সমস্ত কিছু কাজের দিকে তাকিয়ে বাদ দিতে হয়। আর একটা সবচেয়ে বড় আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে স্যালারি 500 টাকার স্কেল, সরকারি কর্মচারীরা এটাতে হেলথ স্কিম পায়, যেটা কিন্তু আমাদের ক্লার্ক বা স্কুল সবাই পায় না। বিভিন্ন টিচার সংগঠনরা এটা নিয়ে সরব হলেও আমাদের সংগঠন থেকেও আমাদেরকে সরব হতে হবে, না হলে আগামী দিনে আমাদের সংগঠনের যে শক্তিশালীতা সেটা কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, যেটা তখন একটু ছেড়ে দিলাম, 2018 সালে আমরা যখন নতুন সংগঠন করি, তখন সবাইকে ডেকে কলকাতায় কিন্তু আমরা নিয়ে যেতে পারিনি। মালদা থেকে তাও মোটামুটি 16-15, মুর্শিদাবাদ থেকে হয়তো 20। আমরা প্রথম পদ সম্মেলন যেটা হয়েছিল কলকাতায়, সেটাই যেতে পেরেছিলাম, সেইবার কিন্তু হাওড়াতে। বর্তমান টাইমে আমরা যেটা দেখছি, আপনাদের মালদাতে আমাদের মুর্শিদাবাদের মতোই যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। এই যে সচেতনতা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এইটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে ভাই। এখানে কিন্তু কেউ কোনো পদের নয়, আমরা সবাই একই পরিবার, কি করণিক পরিবার। আমাদের ঐকিক উন্নতিতে, আমাদের প্রফেশনাল উন্নতিতে আমাদের ফ্যামিলি উন্নতি হবে। আমাদের শুধু ফ্যামিলি উন্নতি নয়, আমাদের জেনারেশনটা উন্নতি করবে। আপনি বলবেন আমাদের আন্দোলনটা কি দরকার? বেশ তো ভালো আছে, পাশে ব্যবসা আছে, সবার ব্যবসা নাই। সবাই আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে সম্মেলন। সম্মেলনের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একত্রিত হওয়া, ভাই বোন সবাইকে এক নিয়ে, এক পরিবার যেমন মিলিত হয় একটা অনুষ্ঠানে, সবাই মিলে অনেক আত্মীয়জন যেমন এক হয়। আমাদের যে আত্মীয় আমরা করণিক, এইটা কিন্তু আমাদের একতা। আমি সকল ভাই বোনদেরকে, আমার বক্তব্য হয়তো বড় হয়ে যাচ্ছে, অনেক বিরক্ত হবে, কিন্তু তবুও আমি একটা জিনিস বলবো যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিজ্ঞপ্তি, প্রত্যেকটা আপনারা ফলো করুন এবং আমাদের সমস্ত বন্ধুদের বলবো একজোট হয়ে যান। সময় চলে এসেছে 2025 প্লাস, 2026-27-এর মধ্যে যদি আমরা একত্রিত মুভমেন্ট না করতে পারি আমাদের বেতন বৃদ্ধির জন্য, চ্যালেঞ্জে হচ্ছে আবার আমরা বঞ্চিত হব। আমাদের জেলা সভাপতি বর্তমানে মালদা যারা আছে বা কমিটিতে আছে, তাদেরকে আমি একটা অনুরোধ করবো, সমস্ত ভাই বোনদেরকে একত্রিত করে, একত্রিত পরিবার হয়ে একজোটভাবে নেক্সট কলকাতায় যেন আমরা একটা বড় মুভমেন্ট করতে পারি নবান্নে, যাতে আমাদের যে রাজ্য সভাপতি বা রাজ্য সেক্রেটারি আছে এবং রাজ্য কমিটি যারা আছে, তাদেরকে নিয়ে আমাদের আন্দোলনের জন্য একটা বৃহত্তর আন্দোলন করে তুলতে পারি। এটা যদি না পারি, যেটা প্রাইমারি স্কুল করে দেখিয়েছে, সেইটা কিন্তু আমরা আর পারবো না, সুযোগ পাবো না। 2030 আমাদের জন্য জীবনের একটা অ্যাচিভমেন্ট। ম্যাক্সিমাম টিচার বা ক্লাস রিটায়ারমেন্ট করে, আমাদের অনেকে রিটায়ার করে যাবে। আমার বক্তব্য হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্ত লাগছে, কিন্তু একটু বলে দেন সব করে। শুধু একটা জিনিস বলবো ভাই, আমাদের যন্ত্রণা শুধু আমরাই বুঝি। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা স্কুলে যখনই কোনো কাজ হয়, প্রোগ্রাম হয়, তখনই দেখবেন একটা সম্মানের জায়গায় প্রশ্ন করে চলে আসে। ইংলিশ টিচার, ম্যাথ টিচার, বেঙ্গলি টিচার,
টিচার মানে বিশাল পথ, হেডমাস্টারের পাশের সিটটা তাকে দাও। কাজের সময় চেয়ারের পাশে বলবে যে শুধু ক্লাস, হয়তো একটা দুটো অ্যাক্টিভ টিচার, কিন্তু ক্লার্ককে লাগবে হেড স্যারের। কিন্তু সম্মানের চেয়ারটা দেওয়ার সময় হেড স্যারের পাশেরটা কোনোদিন দেয় না। তার একটা কারণ কি জানেন? শুধু পদ, পদবি। ক্লার্ক শব্দটা ইংরেজি আমাদের বাবু, সেই বাবু আমরা নই। আমরা বাবু নই, হিসাব করে বেতন নিয়ে বাড়ি থেকে ঘুমানোর লোক নয়। আমরা এমন একটা প্ল্যাটফর্মে চাকরি করি যেখানে কিন্তু জনসংযোগটা আমাদের দ্বারা স্কুলে পরিচালিত হয়। হেডমাস্টারকে সবাই জেনে ওই স্কুলে হেডমাস্টার করেছে এটা, কিন্তু খাটুনির প্রথম যে কাগজে কলমে ড্রাফটে সব কিন্তু ক্লার্ক করে। আজকে প্রত্যেকটা ক্লার্ক ছুটির জন্য টেনশন করে। কেউ ছুটি পাক না পাক সে পাবে না। হতে পারে কয়েকটা ক্লার্ক রাজনৈতিক হোক, ফ্যামিলিগতভাবে হোক, বা হেডমাস্টারকে পটিয়ে রাখে বলে হয়তো সে হয়তো দু চারটে সুযোগ পায়, কিন্তু ম্যাক্সিমাম পায় না। ওভার ডিউ বা ওভার ওয়ার্ক করার জন্য ওভার ছুটি পায় না। সরকারি নিয়মে খাতায় আছে 5টা দিন ওয়ার্কিং করলে 1টা দিন ছুটি। অনেক হাই স্কুল হেড স্যার আছে 1টা দিন কাজ করলে 1টা দিনই ছুটি দেবো তোমাকে, তুমি তোমার ছুটি তোমার মতো নিয়ে নাও। অনেক স্কুলের হেডমাস্টারের উপর দয়ায় ডিপেন্ড করে। এটা কি আমাদের দয়া প্রাপ্য? এক্সট্রা কাজ করার জন্য এক্সট্রা ছুটি বা এক্সট্রা পেমেন্ট। আজকে পেমেন্টটা কথা তো ভুলেই গেছি আমরা, যে একটা রবিবার যদি এক্সট্রা কাজ করি তো ওই এক দিনের বেতন যদি 1200 টাকা হয় পার ডে হিসাবে, সেই অ্যালাউন্সটাকে আমরা পাই। একটা টাইম ছিল 50 টাকা। 50 টাকাটা বৈধভাবে স্বীকৃত ছিল কিভাবে? যে 50 কিলোমিটারের মধ্যে যদি জার্নি করে স্কুলের কাজের জন্য তাকে খাওয়া প্লাস কিয়েটা দেওয়া হবে। এখন কটা ক্লাস পায় না। ওই শহরে একটা টিচার বাস করে ওকে দিয়ে পাঠিয়ে দাও। কাজটা করে কি ক্লার্ক? অফিসে যখন জমা দেয় কোনো শিক্ষক, কাজটা করে থেকে হেডমাস্টার করে পাঠিয়েছে। ক্লার্কের কোনো কৃতিত্বই থাকলো না, শিক্ষা বন্ধু হোক বা এসআই হোক বা বিডিও অফিসে, কাজটা কিন্তু ক্লার্কিং করতে হয়। আমি যেমন 2008 সালে 2006 জয়েন করেছিলাম। 2008 সালে বলছে তোমার তো কিছুই কাজ নাই, তোমার কাজটা হচ্ছে খাতা কলমে। তো নাম্বারগুলো টুকে দাও তুমি। একটা শিক্ষক নাম্বারগুলো তুলে দিল কাগজে, তুমি খাতায় তোলাটাই তোমার কাজ। 3 দিনের রেজাল্ট, 3 দিনে 300টা স্টুডেন্টের 3000টা নাম্বার টোটাল সহজ। আমাদের বলছে ফাঁকিবাজ, কাজ জানে না, ওটা কাজই নাই। সত্যি কি তাই? কাজের টাইমে কাজ দিয়ে একদিনে হঠাৎ করে অডিটার আসবে, 1 মাসের মধ্যে কাজ তোলো। খরচ করবে হেড স্যার, টাকা তুলবে হেড স্যার, আর হিসাব দেবে ক্লাস। ভাউচার কজন রেডি করে? প্রত্যেকটা ক্লাস রেডি করে। ভাউচার কেন ক্লাস রেডি করবে? তুমি হেডমাস্টার হয়ে। প্রত্যেকটা ক্লাস অপমানিত হয়, কোনো কাজ জানে না। সত্যি কি কাজ জানি না? তাহলে আমাদেরকে এত রাখছিস কেন? আজকে সম্মানের জায়গায় যে বললাম না, সম্মানটা দিতে যাবে না, কিন্তু অপমান করার সময়, দোষের সময় ক্ল্যারিক্যাল মিস্টেক কথা বলেছে হেডমাস্টার মিস্টেক। হেডমাস্টার জানেই না। অনেক হেডমাস্টার আছে তার নিজস্ব ওয়ার্ক কি সেটা জানে না, হেডমাস্টার ম্যানুয়ালি পড়ে না। আমাদের রাজ্য সরকার যেমন একাধিক বিজ্ঞপ্তি বের করার সময় বারবার মিস্টেক করে। একটা চিঠিতে একটা ওয়ার্ড দিয়ে এত টেনশন হয়ে যায় না, যে ওটার মানে কি সেটা বুঝতে পারে না। ছুটি না ছুটি না, আদৌ ছুটি কাজ থাকবে? হেডমাস্টার বলছে ওয়ার্কিং ছুটি। ওয়ার্কিং মানে ক্লার্ক, পিয়ন, হেডমাস্টার থাকবো। হেডমাস্টার বলে আমার একটা কাজ আছে, তোমরা অফিসটা খুলে রাখো, যেহেতু ক্লাস নাই, শিক্ষকরা আসছে না। এটা কি অপমান নয়? আর কি স্কুলে যখন করোনায় চললো, চাল বিলি করতে কে আসবে? স্টুডেন্ট লিস্ট বানাও, ক্লাস ছুটি খাবে, শিক্ষকরা যাও, তোমাদের কোনো দায়িত্ব তো নাই। হ্যাঁ, লোকাল টিচারদের একটু দায়িত্ব আছে। যেমন প্যারা টিচাররা অপমানিত হয় প্রচুর বেতনের জন্য, সেরকম কর্মক্ষেত্রেও অপমান হচ্ছে ক্লাসগুলো। বর্তমানে একটা পোস্ট ঢুকেছে নতুন, আইসিটি টিচার। সে নতুন কম্পিউটারে এমন এমন নিয়ম দেখাচ্ছে যে ক্লার্ক কিছু জানেই না। হয়তো আমরা পুরাতন ক্লার্ক কাজ বুঝি, হেডমাস্টার সেটা বোঝে, কিন্তু এই নতুন আইসিটি টিচার এসে আমাদের একটা প্রবলেম হয়েছে। প্রত্যেকটা স্কুলে হেডমাস্টারকে একটা করে জার্নাল দিয়েছে, একটা করে ল্যাপটপ দিয়েছে।
সেটা কার কাছে থাকবে, হয় হেডমাস্টার নাহলে ক্লার্ক, যেহেতু কাজটা ক্লার্ক করে হেডমাস্টারের পরিবর্তে। কিন্তু এইটা কার কাছে থাকবে, আইসিটি টিচার। আইসিটি টিচার কি করবো, কম্পিউটার দিয়ে রেখেছে, নেটও দিয়ে রেখেছে। এই যে প্রতি পদে পদে হেডমাস্টার ক্লার্কদেরকে অপমানিত করার একটা আনন্দ পায়। ডিভাইড অ্যান্ড রুল বিভিন্ন স্কুলে এটা চলে। আমাদের ক্লার্কের বর্তমানে আমি দেখেছি বহু স্কুলে কর্মীদের এত অপমান করা হয়েছে যে তারা যখন আমাদের সংগঠনে এসেছে, যে 2008 সালে তৈরি, এটা ঠিক কিন্তু 2017। সৌভাগ্যক্রমে সেই পার্টে আমি একটা থাকার সুযোগ পেয়েছিলাম। আর এটা শুরুয়াত হয়েছিল, এটা কি আমি বলতে লজ্জা লাগবে না, একটা সংগঠন ছিল যেটা বললাম নন টিচিং সংগঠন, প্রত্যেকটা জেলায় জেলায়, যেটা রাজ্য থেকে এসেছিল, সেখান থেকে সংগঠিত ক্লার্কদেরকে নিয়ে আমাদের প্রথম সংগঠনটা তৈরি হয়। এবং সেই সংগঠন এত শক্তিশালী আজকে আমরা হয়ে যাচ্ছি, মোটামুটি একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি। সেই প্ল্যাটফর্ম আমরা 2025-এ দাঁড়িয়ে হুঙ্কার দিতে পারবো যে 2027-28 কাঁপিয়ে দেবো নগণ্য। প্রত্যেকটা জেলা থেকে আমরা যদি 100টা করে যাই, 2000 করণিক যদি একসঙ্গে ছাপাতে পারি নবান্ন, দিদি বলবে চন্দ্র মণ্ডল এসব তুমি প্রতিনিধি আমার কাছে শোনো, কি তোমাদের দাবি, এটা আমাদের কি রাখতে পারবো না? আপনাদের কি এটা আশা করি না? আপনি বলবেন সংগঠন না, সংগঠন এটা ওই সংগঠন না, এবিটিএ বা ডব্লিউবিটিএ বা সারা বাংলা বা শিক্ষা সেল নয়। এটা শুধুমাত্র করণীয়দের বুকের ব্যাখ্যার সংগঠন, যেখানে আমাদের একত্রিত হয়ে বাড়ি থেকে বেরোতে হবে। কেননা এটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের পেনশন, আমাদের বর্তমান, আমাদের ফিউচার, আমাদের পরিবার, আমাদের সম্মান, আমাদের ছেলে মেয়েদের ফিউচার। আপনি বলেন কি হবে? আমরা যখন চাকরিতে জয়েন করি 2006 সাল, আমার বাবাদের আমাদের দেখেছি 300 টাকা, একটা ক্লার্কের 300 টাকা ছিল, হেডমাস্টারের 50%। সেইখান থেকে আস্তে আস্তে এসলো 891, তারপর 3350, তারপরে এলো 2600 গ্রেড পেয়েছে, 8840, বর্তমানে 22700 এবং ম্যাট্রিক্সে চলে এসেছি, তাই তো? ছোটটা ভুল যদি না বলি। আমাদের পে স্কেল কিন্তু হিসাব করে দেখলে উন্নতি খুবই খারাপ। একটা সুপ্রকল্প, মানে এই যে বলে না পে কমিশন, এখানে কিন্তু প্রতি বছর, তা না 10 বছর পর পর পাই, প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। আজকে 2000 সালে যখন একটা টিচার চাকরিতে জয়েন করেছে, সে পেয়েছে 6000, আরেকজন পেয়েছে 4650, আরেকজন পেয়েছে 3350, ডিফারেন্ট বেশি ছিল না, 1000 1000। তখন 150 টাকা করে ধান মনে। বর্তমানে সেই স্যালারিটা একটা করণিক পাচ্ছে 32,000, একটা টিচার পাচ্ছে 45,000, 43,720 টাকা হ্যান্ডে জয়েনিং, একটা এমএসকে আর 10,000 বেশি। এই যে 10,000 টাকার গ্যাপ এসেছে, আপনি ভাবতে পারেন নেক্সট পে কমিশন কি আপ হবে? প্রত্যেকটা স্যালারির মধ্যে গ্যাপ আসছে 25-30,000। দিয়ে তো এখনো পাচ্ছি না, তাই আমরা বুঝতে পারছি না। দিয়ে যদি এখনই 100% দেয় না, ডবল স্যালারির ভাগের পার্থক্য হচ্ছে 25,000-এর গ্যাপ। 2025 আজকে চলছে, পে কমিশনের আগে অবশ্যই রাজ্য সরকারকে চাপে ফেলে, মানে সেন্ট্রালের অর্ডারে চাপে পড়ে তখন আমাদের স্যালারি ডবল করে দেবে, কিন্তু তাতে আমাদের উন্নতি হবে না। ব্যাপার হচ্ছে আমরা এত অবদলিত, আমাদের বর্তমান পরিস্থিতিই ভুলে গেছি। আমরা আজকে 50-60-এর মধ্যে যারা আছি, সেই সময় 50-60 যারা আছি, 10-20 বছর চাকরি করার পর আজকে জয়েনিং করে করে সেই টিচারদের স্যালারি, আগামী 10 বছর পর এইটা গ্যাপ আসবে মোটামুটি 50-60,000 টাকার গ্যাপ। অবাক করার কিছু আমি হিসাব করলে, যেহেতু আমরা ক্লাস হিসাবটা ভালো বুঝি, তো এই যে একটা অপমানিত হওয়া, এটা কিন্তু আমাদের ফিউচারে ইফেক্ট ফেলবে। আজকে আমাদের ওষুধ কেনার জন্য কটা ক্লার্কের কাছে 5 লাখ টাকা আছে বলতো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে বিত্তশালী কয়েকটা ফ্যামিলির ক্লার্ক যদি থাকে, সেগুলোকে বাদ দিয়ে 5 লাখ থেকে 10 লাখ টাকা হার্ট কেয়ার কম আসতে আছে। আমি অপমান করার জন্য বলছি না, আমি আমাদের পরিস্থিতিটা খারাপ থেকে বোঝাতে চাই। আমাদের অনেক দাবি আছে, যেগুলো আমাদের আস্তে আস্তে আনতে হবে। আমি একটু বেশি বকে ফেললাম, তবে একটা জিনিস বলবো, এটা কিন্তু প্রত্যেকটা ক্লার্কের বেদনার ভেতরে
আগামী দিনে এগুলো উপলব্ধি করে আমাদের আন্দোলন আরো শক্তিশালী করতে হবে। আমার সংযুক্ত করছি এবং অনেক সময় নেওয়ার জন্য দুঃখিত প্রকাশ করছি।